কিভাবে সম্মান দিতে হয় সেটা আমরাও সেইভাবে চেষ্টা করেছি। আমরাও আজকে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এখানে যেটা আজকে যে আমাদের আজকের যে মূর্তি এখানে স্থাপন উন্মোচন করা হলো তার একটা কিন্তু প্রমাণ আমরা এখানে রাখতে পেরেছি। উনি শুধু মহারাজা ছিলেন না, উনি চেয়েছিলেন যে ত্রিপুরা রাজ্যে শিক্ষার বিস্তার হোক এবং যে কারণে যে বিষয়গুলো উনি চিন্তা করেছিলেন আজকে আমরা এখানে ইউনিভার্সিটি হয়েছে, আমাদের এখানে এমবিবি ইউনিভার্সিটি হয়েছে, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, বহু ইউনিভার্সিটি এখন বাইরের থেকে আসছে, প্রায় 6-7টা প্রাইভেট ইউনিভার্সিটি এসছে। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে, এখানে আমাদের এখানে ফরেন্সিক সেন্ট্রাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, প্রচুর ইউনিভার্সিটি, দে আর অল ইন পাইপলাইন। ক্যাবিনেটে এর মধ্যে আমরা পাশ করেছি। মানুষ দেখছে যে এখানে ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে, মানুষ আসতে চাইছে এখানে। শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না, শিক্ষার মাধ্যমেই অন্ধকার থেকে আলোর দিকে আমাদের যেতে হবে। এখানে যারা স্টুডেন্টরা আছে নিজেকে পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে যদি প্রতিষ্ঠিত হয় শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না। আমরা অজানার কারণে কিন্তু অনেক জিনিস বুঝি না, আমরা সেই অজানার থেকে জানতে গেলে মাঝখানে যে ব্রিজ, সেই ব্রিজ হচ্ছে শিক্ষা। এবং সেই শিক্ষার পত্তন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, উনার চিন্তা ভাবনার সে সুদূর প্রসারী যে চিন্তা সেটা ওনার মধ্যে ছিল। রাস্তাঘাট থেকে আরম্ভ করে আমাদের যারা জনজাতি গোষ্ঠীর তাদেরকে আর্মিতে যাতে মিলিটারিতে যোগদান হয় তার বিষয়ে উনি করেছেন। 1942-র আগে উনি 1941-এ বিদেশেও গিয়েছেন, জার্মানি গিয়েছেন, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়েছেন, ইটালিতে গিয়েছেন এবং সেখানে উনার ওই জায়গার যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের সাথে উনি দেখা করেছিলেন। মানে ভাবা যায় কোনোদিন এই ধরনের একটা ছোট একটা রাজ্যের সেখানকার মহারাজা গিয়ে এত বড় জায়গার সেই দেশের যারা প্রধান তাদের সাথে দেখা করেছেন এবং সেখান থেকে উনি যে জ্ঞান উনি পেয়েছেন তার উপর ভিত্তি করে ত্রিপুরাতে উনি আসেন। আসার পরে এই যে আজকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে আমরা বলি, একমাত্র সেই কারণেই সেটা সম্ভব হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তাঘাট উনি বুঝছেন যে কোনো অবস্থায় রাস্তাঘাট যদি কমিউনিকেশন যদি না হয়, প্রপার না হয়, তাহলে মানুষের যে ডেভেলপমেন্ট সেটা সম্ভব হবে না। আজকে আমাদের এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এবং আরও ন্যাশনাল হাইওয়ে হওয়ার চিন্তাভাবনা আমাদের আছে। উনাদের সময়ে ত্রিপুরাতে আজকে অমৃত সাগর, আমরা অমৃত সরোবরের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন
কিন্তু ত্রিপুরাতে যে হারে সরোবর আছে, মানে এমনিতেই বলতে গেলে তৎকালীন সময় যে জল আমাদের সংরক্ষণের যে ব্যবস্থা উনাদের সময়, মহারাজাদের সময় সেটা সম্ভব হয়েছে, বিশেষ করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময়। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আজকে রুদ্রসাগরের কথাই যদি বলেন, আমাদের একটা বিরাট পর্যটনের একটা জায়গা হয়েছে সেখানে। আমরা ত্রিপুরা সরকারও এই যে মহান ব্যক্তিদের যারা এই ধরনের আমাদের মানে পথ আমাদের দেখিয়েছে, সেটাকে আমরা যে মার্গদর্শন করেছে সেটাকে আমরা সাফল্যের সাথে আমাদের সরকার, ত্রিপুরা সরকার, আমাদের বিজেপি যে সরকার এখন সেটা চেষ্টা করছে এগুলো ফলপ্রসূ করার জন্য। শিক্ষা আমাদের জন্য, আমরা বারবার বলছি, শিক্ষা আমাদের প্রায়োরিটি সেক্টর। মহারাজা বীর বিক্রম কিশোর কৃষি বলুন, শিক্ষাই বলুন, ইভেন বিএম হসপিটাল এইসব যে ছিল তৎকালীন সময় মহারাজাদের সময়, যে হাসপাতাল থাকতে হবে, স্কুল কলেজ ইত্যাদি থাকতে হবে, বিভিন্ন স্কুল মহারাজা মহারানীদের নামে ত্রিপুরাতে হয়েছে। তারপরও বিরোধীদের আমরা শুনতে পাই যে উনাদের সময় কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু আমরা আসার পর আমরা কিন্তু সম্মান কাকে দিতে হয় আমরা জানি। আমরা দেখেছি এগুলো তো একটা অদ্ভুত এক পরিস্থিতি বানিয়ে, এবং আমরা 70 দশকে কি অবস্থা ছিল আমরা এখনো মনে আছে, যে স্কুলে যাওয়া একটা বিপজ্জনক, কলেজে আসা বিপজ্জনক, কখন যে বোমা পড়বে কোনো মানে কেউ বলতে পারবে না। যারা শিক্ষক তৎকালীন সময়ে তারাও অসহায় বোধ করতো, কি অবস্থা এখানে। সমাজবাদ বলতে নিজেরাই সমাজের শত্রু হয়ে গেল। বিদেশির সমস্ত কালচার এখানে এনে ত্রিপুরাতে ঢুকিয়েছিল, সেগুলো আজকে আমরা সেগুলো ভুক্তভোগী। আমরা আস্তে আস্তে করে সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। এখানে উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং এইসব স্লোগান লেখা হতো, এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন সমত দেওয়াল, উইদাউট পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, এইসব লেখা থাকতো। আমাদের চেয়ারম্যান, ওই চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এইসব কথা লাগতো। লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস, ডু রেড রিভলিউশন। ছোট ছোট ছেলে মেয়েদের, বহু ছেলে মেয়েরা আজকে আমরা হারিয়েছি ওদেরকে। ট্যালেন্ট সব লোক, এইসব যে ওনারা যে অবাস্তব চিন্তাধারা নিয়ে ভারতবর্ষকে পঙ্গু করার যে চিন্তা ভাবনা, আমরা বহু ট্যালেন্ট ব্যক্তিকে আমরা, প্রধানমন্ত্রী যে আসার পর আমরা দেখেছি দেশ এখন কিভাবে শক্তিশালী হচ্ছে। অপারেশন সিন্দুরের কথা যদি বলেন, আপনারা দেখুন মাত্র 25 থেকে 26 মিনিটে গিয়ে 11টা যারা এই যে টেররিস্ট আছে তাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে প্রযুক্তিকে ব্যবহার করে। কারণ মাঝে মাঝে শান্তির জন্য অনেক সময় শক্তিশালীও হতে হয়। আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের যখনই অশান্তির লক্ষণ হয় তখন কিন্তু আমরাও কিন্তু শক্তির প্রদর্শনের ব্যবস্থা আমাদের করতে হয়, কারণ স্ট্রিমলাইন করতে গেলে সেটা আমাদের করতেই হবে। স্টুডেন্টসদের মধ্যে তৎকালীন সময়ে একটা এই সমস্যা ছিল, আর এখন আমরা দেখছি ড্রাগস নিয়ে আমরা বিরাট সমস্যাতে পড়ছি। এই ড্রাগস থেকে আমাদের মুক্তি পেতে হবে আজকের দিনে। এগুলো আমাদের কিন্তু প্রমিস করা প্রয়োজন, আমাদের প্লেজ নেওয়া উচিত। যে আমরা জানি যে এই মায়ানমার থেকে আবার সে একই ঘটনা, কিভাবে পঙ্গু করা যায় যুব সমাজকে। মায়ানমার থেকে সেই মিজোরাম হয়ে আসাম হয়ে ত্রিপুরাতে বাংলাদেশে যায়, এবং আমরাই ত্রিপুরার ছেলেমেয়েরা আজকে ভিকটিম হচ্ছে। কাজে এগুলো নিয়ে আলোচনা দরকার, আমাদের অ্যাওয়ারনেস দরকার। ড্রাগস নিতে তো অসুবিধা নেই, কিন্তু ড্রাগের নেওয়ার পরে কি অবস্থাটা হয় সেটা সবাই, মানে প্রথমে তো হেবিচুয়েশন, নেওয়ার পরে যে অবস্থাটা হয় প্রথমে হেবিচুয়েশনে মনে করে একটু ইউফোরিয়ার ভাব করি, ইউফোরিয়ার পরে সেটা হয়ে যায় এডিকশন। এবং যারা ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নেয় তাদের তো আরও সমস্যা, HIV ইনফেকশন হওয়ার মানে 99% চান্স থাকে, যদিও অন্যান্য কারণে HIV হয়। এই HIV থেকে যদি আরেকবার HIV হলে ভাইরাল লোড, সেটা কিন্তু আর মানে কোনো অবস্থায় সেটা কিন্তু HIV কিন্তু মুক্ত হয় না। কিন্তু ভাইরাল লোডটা যাতে কম করা যায় তার জন্য আমরা ভারত সরকার এবং ত্রিপুরা সরকার মিলে আমরা চেষ্টা করছি, অ্যাওয়ারনেসও করছি। আমরা OST ওরাল সাবস্টিটিউশন থেরাপি করে যারা নেশা করে তাদেরকে আমরা OST দিচ্ছি, যাতে করে সেই যে ইউফোরিয়ার যে ভাবনা চিন্তা সেটা যাতে আসে, কিন্তু সাইড এফেক্ট হবে না। অ্যাওয়ারনেস করছে। আজকে আমার মনে হয় এই বিষয়গুলো আলোচনা দরকার। আমরা অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি দিচ্ছি, যদি HIV এফেক্টেডই হয়ে যায় বা HIV হওয়ার পরে যদি তখন যদি তার ট্রিটমেন্ট না হয়, এইডস যদি হয়, তাহলে অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি আমাদের দিতে হয়। তো সেই জায়গায় ভাইরাল রোড যদি কম করা যায় তাহলে নর্মাল, অ্যাজ গুড এজ নর্মাল লাইফ আমরা লিড করতে পারি। আজকে আমাদের এই যে পূর্বপুরুষেরা এত কিছু করে গেছেন ভারতবর্ষের জন্য, ত্রিপুরার জন্য, তারা এটা এমন একটা মানে আমাদের কাছে
এত সব জিনিস আমাদের সামনে রেখেছেন, যে তাদেরকে সামনে রেখে আমরা যদি ঠিকভাবে চলাফেরা করি, তাহলে এখানে যারা, আমি যা আমার কাছে খবর আছে, আমি যা এই বিষয়ে জেনেছি, এই কলেজ থেকে প্রচুর ছেলে মেয়ে শুধু দেশে না, রাজ্যে নয়, ভারতবর্ষের বিদেশেও তারা কিন্তু ভারতবর্ষের নাম রেখেছেন। তো ভালো কাজ করছেন, টিচাররা ভালো কাজ করছেন বলেই আমরা এই ধরনের স্টুডেন্টসও এখান থেকে আমরা প্রডিউস করতে পারছি। আমি বিভিন্ন জায়গার মধ্যে অনেক সময় বলি যে এত বড় স্কুল, নামি দামি স্কুল, এই স্কুলের তো এরকম নামি দামি স্কুলের এত বছর ধরে এত প্রোডাক্ট বেড়েছে, কিন্তু সমাজ জীবনে আমরা কিন্তু তাদের খুঁজে পাই না। রিজনটা কি? তো ওনাদের যে হেড কলকাতা থেকে একবার এসেছিলেন, ওনার সাথে আমি কথা বলছিলাম যে বাস্তব জগতে যখন আমাদের চ্যালেঞ্জের বিষয় দাঁড়ায় সমাজে, তাদের খুঁজে পাই না। তো উনি বাধ্য হয়ে আমাকে বলতে হলো যে ওনার শুধু তারা কেরিয়ার এখানে তৈরি করতে, উনি ভেবেছিলেন যে একটা এরকম একটা গ্রামীণ একটা ইউনিভার্সিটি করার ওনার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল ওনার। উনি চেয়েছিলেন সেই ইউনিভার্সিটির মধ্যে মেডিকেল কলেজ থাকবে, জেনারেল কলেজ থাকবে, ইউনিভার্সিটি আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ থাকবে, এখানে আর্ট কলেজ, মিউজিক কলেজ, সেগুলো থাকবে। এবং সেই স্বপ্ন বলতে গেলে আমাদের ত্রিপুরা সরকার আসার পর আমরা কিন্তু সেই সম্মান আমরা দিচ্ছি, এবং ওনার যে চিন্তা ভাবনা সেইগুলোকে আমরা সফল করার চেষ্টা করছি। 2018 আগে আমরা, আমাদের সরকার গঠন করার আগে আমরা কোনোদিন শুনিনি মহারাজাদের সেই রকমভাবে সম্মান দিতে। আমরা সবাই জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ভারতবর্ষে, যে 1942-তে এই আগরতলা সিঙ্গারবিল, আমরা সিঙ্গারবিল যে বলতাম সিঙ্গারবিলে যাব, সেখানে এয়ারপোর্ট উনি স্থাপন করেন। আমরা আসার পর ওনাকে সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে আসেন, এবং সেখানে এসে আমরা ওনার সেখানেও আমরা ওনার মূর্তি সেখানে স্থাপন করি। মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে এসেছিলেন, এবং ওনার নামে আমরা বীর বিক্রম মানিক্য নামে আমরা সেই এয়ারপোর্টটি উৎসর্গ করেছি। আমরা ওনাকে সম্মান দিচ্ছি। আজকেও আমি সকালে আগরতলায় যে 0 পয়েন্ট যেটাকে বলা হয়, যে আমাদের কামানচৌনির ঠিক আগে আরেকটা আইসোলেটেড যে আইল্যান্ড ছিল, আমরা ছোটবেলা একদম ক্লাস 2-তে পড়ি বা 1-এ পড়ি, তখন যতটুকু মনে আছে যে ওখানে একটা পরিত্যক্ত একটা আইল্যান্ড ছিল। সেই পরিত্যক্ত আইল্যান্ডকে কেউ নামকরণও দেয়নি। এই কিছুদিন আগে আমাদের বিশেষ করে আমি যখন মুখ্যমন্ত্রী হই, আমি বললাম যে আমরা নিজেরা দেখেছি কিন্তু 0 মাইল ফলক সেখানে ছিল। এখান থেকেই মাইল ছিল, তখন কিলোমিটার ছিল না। এখান থেকে শুরু হতো অন্যান্য যেসব, আজকে এখান থেকে কত মাইল, তার তো একটা পয়েন্ট থাকবে কোত্থেকে কোথায়। তা আগরতলার সেন্টার হচ্ছে এই যে কামানচৌনির সামনে যে ইয়েটা ছিল আইল্যান্ডটা, সেখান থেকে সেটাকে উঠানো হলো, সেই ফলকটা সেখানে ছিল, সেটাকে উঠানো হয়েছে। এবং প্রকৃত অর্থে ওনাকে সম্মান দেওয়ার জন্য ওনার সেখানেও কিন্তু একটা মূর্তি আমরা স্থাপন করেছি, এখন তার একটা নামকরণ হয়েছে। তো আমাদের সরকার সেইভাবে নাম, যারা আমরা জানি একটা জিনিস ধ্রুব সত্য, যেটা এখন মানে কনফিডেন্সের সাথে বলা যায় যে জন্ম হলে মৃত্যু হবে, এটা কনফিডেন্টলি বলা যায়। কিন্তু এই অল্প দিনের মধ্যে কে কি কাজ করলো, কে দাগ কেটে গেল, সেটা ভেরি ইম্পর্টেন্ট। তো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর যেভাবে আমাদের বীরচন্দ্র মানিক্য বাহাদুর এবং রাধা কিশোর মানিক্য বাহাদুর এবং পরবর্তী সময়ে বীরচন্দ্র মানিক্য বাহাদুর, তাদের উত্তরাধিকার, সত্যিকারের উত্তরাধিকার যদি আমরা বলি, সেটা হচ্ছে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। সেটা উনি সেইভাবে কাজ করে গেছেন, এবং উনি যে জিনিসগুলো ভেবেছিলেন, সেগুলো যেগুলো অর্ধসমাপ্ত যে কাজগুলো, আমরা এই সরকার, এর আগের সরকার ছিল, আমরা দেখেছি অনেক সরকারকে, কিন্তু একবারও ওনাদের নামই নেয়নি। ওনারা চাইতেন না যে এদের নাম হোক, কারণ একটা উদ্দেশ্য ছিল যে ওনাদের যদি বেশি নাম হয় তাহলে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর আপনারা দেখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে, প্যাটেল সাহেব থেকে আরম্ভ করে সমস্ত মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, সেটা আমরাও সেইভাবে চেষ্টা করেছি। আমরাও আজকে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এখানে যেটা আজকে যে আমাদের আজকের যে মূর্তি এখানে স্থাপন উন্মোচন করা হলো, তার একটা কিন্তু প্রমাণ আমরা এখানে রাখতে পেরেছি। উনি শুধু মহারাজা ছিলেন না, উনি চেয়েছিলেন যে
বর্ষ উদযাপন, সেই উপলক্ষে মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, হায়ার এডুকেশন এবং অন্যান্য দপ্তরের। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর বিভাস দেব, ভাইস চ্যান্সেলর, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, ডাইরেক্টর হায়ার এডুকেশন শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় এবং প্রিন্সিপাল ইনচার্জ বিবিএমসির শ্রীমতী মৃণাল দাশগুপ্তা মহোদয়া। তাছাড়া একটু আগে এখানে যিনি স্বাগত ভাষণ রেখেছেন ডক্টর রূপক দাস, কনভেনার স্ট্যাচু গোল্ডেন জুবলি সেলিব্রেশনের। এবং আমাদের মাঝে এখানে বিবিএমসির যে কাউন্সিল মেম্বার্স এবং এখানে প্রফেসর মানিক দেব মহোদয়কেও দেখতে পাচ্ছি, প্রাক্তন মন্ত্রী জহর শাহ এবং ওনার পুরো টিমকে আমি দেখতে পাচ্ছি, এবং যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা এখানে উপস্থিত, প্রাক্তন যারা ফ্যাকাল্টি মেম্বার্স এবং বর্তমান যারা ফ্যাকাল্টি মেম্বার শুদ্ধ যারা এমিনেন্ট এডুকেশনিস্টরা এখানে উপস্থিত, ডিস্টিংগুইশড গেস্ট এবং তাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এখানে ফর্মার যারা স্টুডেন্টস তারাও এখানে উপস্থিত, এবং টিচিং এবং নন টিচিং স্টাফ এই বিবিএমসির, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা দীর্ঘ সময় এখানে আলোচনা করছি কিন্তু ধৈর্য সহকারে সবাই এখানে বসে আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের বিষয় আমাদের জন্য, এই কারণে যে 1968 থেকে একটা চিন্তা ভাবনা চলছিল যে কিভাবে এখানে একটা আলাদা কলেজ, বীর বিক্রম কলেজের পরিবর্তে এই ধরনের একটা কলেজ, ইভিনিং কলেজ খোলা যায় কিনা। আমি তখন 1970-71 সনে আমি এমবিবি কলেজে 2 বছরের জন্য ছিলাম সেখানে। তো সেখানে কিন্তু ইভিনিং কলেজ সেটা খোলা হয়েছিল, এবং পরবর্তী সময়ে যা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, সেই ইভিনিং কলেজ থেকে আস্তে আস্তে করে সেটাকে এখানে স্থানেরও ওখানে অসুবিধা হচ্ছিল, অনেক সময় ক্লাস করতে গিয়ে টেন্ট করেও ক্লাস হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ত্রিপুরা ইউনিভার্সিটির এখান থেকে চলে যায়, সেই পুরনো বিল্ডিংয়ে খুব সম্ভব 2002-এ সেটা স্থানান্তরিত করা হয়। যখন মাত্র 300 স্টুডেন্ট নিয়ে এই যে সান্ধ্য কলেজ, বিবিএমসির সান্ধ্য কলেজ সেটা শুরু হয়েছিল, তো তার থেকে আজকে যা আমার কাছে রিপোর্ট আছে প্রায় 5000 স্টুডেন্ট বর্তমানে এখানে আছে। এবং তখন যে সাবজেক্টগুলো ছিল, এবং আমাদের ওই সময়ে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিও ছিল না, নিজেদের কোনো ইউনিভার্সিটি ছিল না, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা ছিলাম। তো তার পারমিশনও নিতে কিন্তু অনেক ব্যাগ পেতে হয়েছিল যে সান্ধ্য কলেজ করা যাবে কিনা, তারপরে এরকম বিবিএমসি খোলা যাবে কিনা। শেষ পর্যন্ত যখন পাওয়া গেল, তারপরে এই কলেজের ইতিবৃত্তান্ত আমার পূর্ববর্তী বক্তারা এখানে আজকে বলেছেন। কারণ এখানে আসন সংখ্যা কম, কিন্তু স্টুডেন্টরা পড়বার জন্য অ্যাপ্লিকেশন দিতেন, ভর্তির জন্য দরখাস্ত করতেন, কিন্তু সুযোগ ছিল না। এবং যা আমি যতটুকু আমার মনে আছে যে এই কলেজ শুরু হওয়ার পরে আমাদের আগরতলা শহরের আশেপাশের যে অঞ্চল, সেটা মোহনপুরি হোক, বামুটিয়াই হোক বা খয়েরপুর, জিরানিয়া, এইসব স্থান থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানে পড়তে আসতো, যেহেতু ইভিনিং কলেজ 2-3টের থেকে রাত্রি 9টা পর্যন্ত ক্লাস হতো। কিন্তু সমস্যা হচ্ছে যারা দূরের, তখন তো বাসেরও সমস্যা ছিল, বাসও ছিল না। তো স্টুডেন্টরা যখন রাত্রের ক্লাস কি করে ওখান থেকে গিয়ে সে সান্ধ্য কলেজ থেকে ফিরেতে ওদের কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হতো, কারণ সম্ভব ছিল না। যাই হোক, এখন যখন এই কলেজ হয়েছে, বিবিএমসি হয়েছে সান্ধ্য কলেজ থেকে, সেটা কিন্তু এখন সবার জন্য সুবিধা হয়ে গেল। এখানে আজকের 117তম যে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ওনার যে জন্মজয়ন্তী, সেই উপলক্ষে যে এখানে যে আজকের পূর্ণবয়া যে মূর্তি স্থাপন হলো,
সেটা কিন্তু প্রকৃত অর্থে একটা প্রকৃত দিনে কিন্তু সেটা হয়েছে। 2019-এ বলছিলেন যে 50 ইয়ার্স কমপ্লিট হয়েছে, কিন্তু সেটা বিভিন্ন কারণে, কোভিড এবং অন্যান্য কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু আলটিমেটলি আজকের দিনে সেটা সম্ভব হয়েছে। এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সম্পর্কে এখানে অলরেডি বলা হয়েছে যে উনি কি ধরনের ব্যক্তি ছিলেন, এবং আজকের তারিখও আমার মনে হয় উনার সম্পর্কে আমরা যদি যত কম বলবো, যত বলবো ততই কম হবে মনে হয়। আমরা সবাই জানি যে উনি একজন স্বপ্নদ্রষ্টা, একজন দূরদর্শী এক রাজা ছিলেন। উনি তৎকালীন সময়ে বিদ্যাপত্তন নামে উনি ভেবেছিলেন যে একটা এরকম একটা গ্রামীণ একটা ইউনিভার্সিটি করার উনার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল না। স্কুল, এই স্কুলের তো এরকম নামি দামি স্কুলের এত বছর ধরে এত প্রোডাক্ট বেড়েছে, কিন্তু সমাজ জীবনে আমরা কিন্তু তাদের খুঁজে পাই না। রিজনটা কি? তো ওনাদের যে হেড কলকাতা থেকে একবার এসেছিলেন, ওনার সাথে আমি কথা বলছিলাম যে বাস্তব জগতে যখন আমাদের চ্যালেঞ্জের বিষয় দাঁড়ায় সমাজে, তাদের খুঁজে পাই না। তো উনি বাধ্য হয়ে আমাকে বলতে হলো যে ওনার শুধু তারা কেরিয়ার এখানে তৈরি করতে আসে, আর কিছু না। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে আগামী দিন এই রাজ্যকে কে রক্ষা করবে? কাজে আমি বলবো যে যে শিক্ষা আমরা নেব, কিন্তু আমরাও সমাজের জন্য আমাদের করতে হবে। খালি পুঁথিগত শিক্ষা আমরা নিলাম সেটা চলবে না। আমাদের প্রকৃত অর্থে দেশ কিভাবে চলছে, দেশের ভাবনা চিন্তা, কারা দেশকে শক্তিশালী করছে এবং রাষ্ট্রের চিন্তাভাবনা করছে, তারা যেভাবে মার্গদর্শন করাচ্ছে, তাদের কথা চিন্তা করে আগামী দিন আমাদের চলা উচিত। অ্যান্ড ইউ অল শুড বি, ইচ অফ ইউ শুড বি দ্য অ্যাম্বাসেডার অফ দিস মানে দি স্টেট। সেইভাবে আমার মনে হয় চিন্তা ভাবনা করা উচিত। এবং লেখাপড়া তো অনন্তহীন, সারা জীবন পড়াশোনা করতে হবে। যে আজকে খালি পড়লাম, আমি একদম ভালো পড়াশোনা হয়ে গেলাম, সারা জীবন মনে থাকবে, সেটা নয়। সারা জীবন পড়তে হবে এবং সমাজের জন্য কাজ করতে হবে, এবং দেশের জন্য কাজ করতে হবে, রাজ্যের জন্য কাজ করতে হবে। এবং আজকের এই যে অনুষ্ঠান আজকে এখানে করা হচ্ছে, সেই অনুষ্ঠানে আমরা এই যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছি, সেই উপলক্ষে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে, এখানে মঞ্চেও যারা বসে আছেন, নিচেও যারা বসে আছেন, অনেকক্ষণ ধরে এখানে আলোচনা হয়েছে, আমি আর বেশি কিছু বলছি না। সবাইকে আবার উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।